আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হচ্ছে আজকে আমরা এসএসসি ফিজিক্সের থার্ড চ্যাপ্টার বল বা ফোর্স নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টের ক্লাস হবে। ক্লাসটি প্রথমেই শুরু হওয়ার সাথে সাথেই আমি একটি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই। মনে করো তুমি একটি বাসে তোমার দেশের বাড়ি বেড়াতে যাচ্ছ। বাসে থাকাকালীন তুমি একটি মার্কার হাতে নিলে এবং মার্কারটি বাসটি মনে করো ভি বেগে বাসটি মনে করো এই হচ্ছে সাপোজ বাসটি মনে করো ভি বেগে যাচ্ছে আর এর মধ্যে তুমি বসে আছো। তো কোশ্চেনটা হচ্ছে তুমি এই বাসে ভি বেগে যাচ্ছ বাসের সাথে এবং তোমার হাতে একটা মার্কার বা একটা বল আছে। তো তুমি যদি এই মার্কারটিকে উপরে নিক্ষেপ করো, মার্কারটি যদি উপরে নিক্ষেপ করো এইভাবে, তাহলে এই মার্কারটি কি পিছনে চলে যাবে নাকি তোমার হাতে এসেই আবার ফেরত আসবে? অর্থাৎ তুমি যদি নিক্ষেপ করো তাহলে কি মার্কারটি পিছিয়ে চলে যাবে তোমার, নাকি মার্কারটি আবার তোমার হাতেই, আমি যেহেতু এখন স্থির হিসাবে আমার হাতেই আবার ফেরত আসতেছে, এরকম হবে নাকি মার্কারটি পিছিয়ে চলে যাবে? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখি কে কে অ্যান্সার দিচ্ছে। আমাদের প্রথম টপিক হচ্ছে, যেহেতু বল অর্থাৎ এখানে বল নিয়েই মূলত এই চ্যাপ্টারটা, তার জন্য চ্যাপ্টারটা শুরু করার প্রথমে আমরা বল নিয়ে আলোচনা করব। ওকে, বল বা ফোর্স। বল বা ফোর্স ব্যাপারটা কি? আমরা দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতিবিদ্যা পড়ার সময় আমাদের গতি বিষয়ে ভালোই আইডিয়া আছে এবং ত্বরণ সরণ এগুলোর ব্যাপারে আমাদের মোটামুটি আইডিয়া আছে। তো বল হচ্ছে এমন একটি ক্রিয়া যা একটি বস্তুর মধ্যে ক্রিয়া করার ফলে বস্তুটি যদি স্থির থাকে তাহলে বস্তুটি গতিশীল হবার চেষ্টা করে, অথবা বস্তু যদি অলরেডি গতিশীল থাকে, বস্তুটি যদি অর্থাৎ এখানে ছিল ভি ইজ ইকুয়াল 0 আর বস্তুটি যদি অলরেডি ভি ইজ নট ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ বস্তুটির মধ্যে অলরেডি একটি বেগ আছে বা বস্তুটি গতিশীল, তাহলে আমি যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটির ত্বরণ সৃষ্টি হয়, অর্থাৎ বস্তুটির বেগ আরও বৃদ্ধি পায়। অথবা আমি যদি এরকম একটা সিচুয়েশন হয় যে এই বস্তুটি এদিকে গতিশীল এবং আমি এদিকে বিবেগে গতিশীল এবং আমি এর ঠিক বিপরীত দিকে এফ বল প্রয়োগ করলাম, তাহলে এই বস্তুটির বেগ হ্রাস পাবে। সোজা কথা হচ্ছে যে বল হচ্ছে এমন একটি জিনিস যা বস্তুর উপরে ক্রিয়া করলে তার বেগের পরিবর্তন ঘটাতে সাহায্য করে বা করতে চায়, অর্থাৎ ত্বরণ ঘটাতে সাহায্য করে। ওকে, তো এতটুকু যদি তোমরা বুঝো যে বলটা বেসিক্যালি কি, যাদের কাছে নতুন তাদের কাছে এতটুকু আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর বা সোজা কথা বলা যায় ধাক্কা, বল হচ্ছে এক টাইপের ধাক্কা। তবে বলের সাথে তোমরা অবশ্যই শক্তিকে গুলিয়ে ফেলবে না। বল এবং শক্তি টোটালি দুইটা ভিন্ন জিনিস এই ফিজিক্সের ক্ষেত্রে। তো আশা করি এতটুকু বলের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার। আমরা বলের ব্যাপারে পরবর্তীতে আরও জানবো, অর্থাৎ এই চ্যাপ্টারে পরবর্তী আবার এই বল নিয়ে আলোচনা করব। আপাতত আমরা চলে যাব হচ্ছে জড়তার ভিতরে, অর্থাৎ প্রথমে বলের ব্যাপারে আমরা একটা সাধারণ একটা ধারণা দিয়ে নিলাম, পরবর্তীতে আমরা যাব হচ্ছে জড়তা। ওকে, তো জড়তা ব্যাপারটা কি? জড়তা ব্যাপারটা হচ্ছে যে কোনো একটি বস্তু তার অবস্থায় যে অবস্থা আছে সেই অবস্থায় টিকে থাকতে চায়। অর্থাৎ যদি একটি বস্তু গতিশীল হয় তাহলে সে গতিশীলই থাকতে চায় এবং বস্তুটি যদি স্থির হয় তাহলে সে স্থিরই থাকতে চায়। এটাই হচ্ছে তার জড়তা বা ইনার্শিয়া। ওকে, তো ধরো যেমন এটার বাস্তব উদাহরণ কীরকম হতে পারে, তুমি যখন বাসে করে কোনো একটি জায়গায় যাচ্ছ, তখন যখন বাসটি স্থির আছে অর্থাৎ তুমিও বাসের সাথে স্থির, তো হঠাৎ করে যখন গাড়িটি চলতে শুরু করে তখন দেখবে যে তুমি কিন্তু পিছনের দিকে ঝুঁকে যাচ্ছ, কারণ গাড়িটি সামনের দিকে যাচ্ছে। অর্থাৎ এই সাপোজ একটি গাড়ি, এই গাড়ির ভিতরে তুমি এখানে বসে আছো। তো যখন গাড়িটি স্থির তুমিও স্থির, কিন্তু যখনই গাড়িটি চলতে শুরু করে তুমি তো স্থিরই থাকতে চাও, তার জন্যই তুমি
পিছে ঝুঁকে পড়ো, কারণ গাড়ি সামনে যাচ্ছে আর তুমি কি আগের মতোই স্থির থাকতে চাচ্ছ, তখন তুমি পিছে ঝুঁকে যাও, অর্থাৎ পিছে ঝুঁকে যাও, তুমি আগের স্থানে বজায় রাখতে চাচ্ছ। আবার সিমিলারভাবে যখন গাড়িটি গতিশীল আছে এবং গাড়িটি হঠাৎ করে কোনো একটি কারণে ব্রেক চেপে দেয়, তখন তুমি দেখতে পাবা যে তুমি সামনের দিকে ঝুঁকে যাচ্ছ। অর্থাৎ যখন গাড়িটি গতিশীল যে কোনো একটি নির্দিষ্ট বেগে, তখন তুমিও গাড়ির সাথে সেম বেগেই গতিশীল। তো যখন গাড়িটি থেমে যায়, কিন্তু তুমি তো আর থামতে চাও না, কারণ প্রত্যেকটি বস্তুই তার অবস্থায় মানে সেম অবস্থায় থাকতে চায়, তার অবস্থাটা বজায় রাখতে চায়। অর্থাৎ গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায় আর স্থির বস্তু স্থিরই থাকতে চায়। এটাই হচ্ছে জড়তা। আশা করি জড়তার ব্যাপারটা তোমরা মোটামুটি ক্লিয়ার হয়েছো। তো জড়তা এবং বল এই দুটি বিষয় কি মোটামুটি ক্লিয়ার নাকি, এটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা। মোটামুটি আমরা জড়তা এবং বলের ব্যাপারে মোটামুটি একটা ধারণা পেয়েছি। তো আমরা এই অধ্যায়ে সবাই জানো, এই অধ্যায়টা মোটামুটি ফেমাস কার জন্য, নিউটনের যে তিনটি গতির সূত্র আছে, অর্থাৎ নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এটার জন্য মোটামুটি এই চ্যাপ্টারটা ফেমাস। এবং এই চ্যাপ্টারটা বেসিক্যালি এই তিনটি সূত্রের উপরই নির্ভর করে। তো পরবর্তী যে জিনিসটা আমরা যাব সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল, অর্থাৎ নিউটনের ফার্স্ট ল। ওকে, তো নিউটনের ফার্স্ট ল হচ্ছে কি বলতেছে, নিউটনের ফার্স্ট লটা এটাই বলছে যে কোনো একটি বস্তুকে তুমি যদি বল প্রয়োগ না করো বা বল প্রয়োগ করে তার অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করো, তাহলে বস্তুটি চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকবে। অর্থাৎ যদি কোনো একটি বস্তু স্থির থাকে এবং তুমি তাকে কোনো রকম ডিস্টার্ব না করো, ডিস্টার্ব বলতে এখানে কী বোঝাচ্ছে, ডিস্টার্ব বলতে বোঝাচ্ছে কোনো প্রকার বল বা ধাক্কা না দাও, তাহলে বস্তুটি চিরকাল স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, যে বেগে ছিল সেই বেগে, অর্থাৎ সমবেগে এবং সরল পথে চলতে থাকবে। ওকে, তো দেখো এই যে নিউটনের যে ফার্স্ট ল, এই ফার্স্ট ল বেসিক্যালি কী বলতেছে বলতো, জড়তার সংজ্ঞাটাই দিচ্ছে না, অর্থাৎ জড়তার ব্যাপারে একটা সম্যক ধারণাটা দিচ্ছে। অর্থাৎ জড়তা এবং বল এই দুটো সমন্বয় একটা সূত্র। তো আমরা এই নিউটনের ফার্স্ট লকে বলতে পারি জড়তার সূত্র আমরা বলতে পারি, অর্থাৎ এটার আরেকটি নাম হচ্ছে কি জড়তার সূত্র। ওকে, বা ল অফ ইনার্শিয়া। তো দেখো ফার্স্ট ল আশা করি মোটামুটি ক্লিয়ার। ফার্স্ট লয়ের ব্যাপারে আরও কিছু বলবো, তবে বেসিকটা তোমরা ক্লিয়ার হয়েছো নাকি এটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। ফার্স্ট ল এই ব্যাপারটা মূলত হচ্ছে সবাই আমরা জানি নিউটনের সূত্র আকারেই পরিচিত, কিন্তু এই ফার্স্ট লটা যে শুধুমাত্র নিউটনের প্রথম ধারণাটা দিয়েছিল তা কিন্তু নয়। নিউটনের পূর্বেও বিজ্ঞানী গ্যালিলিও এই ব্যাপারে মোটামুটি একটা ধারণা দিয়েছিল, অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিও এই ব্যাপারে পুরোপুরি একটা সম্যক ধারণা দিয়েছিল। গ্যালিলিওর যুগে মোটামুটি আমরা জানি অ্যারিস্টটলও সেই যুগেরই বিজ্ঞানী ছিল। তো দেখো আমরা যখন একটি বলকে মাটিতে গড়িয়ে দেই, অর্থাৎ একটি বলকে যখন মাটিতে গড়িয়ে দেই, কিছু দূর যাওয়ার পরে বস্তুটি কি হয়ে যায় বলো তো, স্থির হয়ে যায় না? একটি বস্তু যখন গতিশীল আমরা গড়িয়ে দিই, একটি বলকে সাপোজ আমরা মেঝেতে গড়িয়ে দিলাম, তখন কিছু দূর যাওয়ার পরেই বস্তুটি কিন্তু স্থির হয়ে যায়। তো দেখো অ্যারিস্টটল বলছিল যে স্থির অবস্থাই হচ্ছে বস্তুটির আদর্শ অবস্থা, যে কোনো বস্তুর আদর্শ অবস্থা। তো তুমি যদি কোনো বস্তুকে গতিশীল করে দাও, বস্তুটি কিছু দূর যাওয়ার পরে তার আদর্শ অবস্থা মেনটেন করার জন্য সে স্থির হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমরা এখন জানি যেখানে আসলে ঘর্ষণ কাজ করে, একটা বল কাজ করে, বাধা কাজ করে, যার জন্য এই বস্তুটির মন্দন হয়, অর্থাৎ বেগের পরিবর্তনের ফলে একটা সময় আস্তে আস্তে বেগটা জিরো হয়ে যায় এবং বস্তুটি স্থির হয়ে যায়। যদি বস্তুটির ঘর্ষণ বল কাজ না করতো, তাহলে বস্তুটি সরল পথেই সমবেগে অগ্রসর হতে থাকতো। তো এই ব্যাপারটা ছোট একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে পরবর্তীতে বিজ্ঞানী গ্যালিলিও প্রমাণ করে গেছে বা মোটামুটি একটা ধারণা দিয়েছিল। কিন্তু দুঃখজনক বা মোটামুটি একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, তখন বলের কোনো ধারণা ছিল না। বল বলতে যে কিছু একটা আছে এই ব্যাপারে মোটামুটি বা কেউই ক্লিয়ার ছিল না। পরবর্তীতে 17 শতকে বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই ব্যাপারে সম্যক ধারণাটা দিয়ে দেন এবং পরবর্তীতে অ্যারিস্টটল ভুল প্রমাণিত হয় এবং
গ্যালিলিও সঠিক প্রমাণিত হয়। দেখো আমরা গ্যালিলিও যে এক্সপেরিমেন্টটা করছিল সেটা হচ্ছে সাপোজ একটা হেলানো একটা তল নিল, হেলানো একটি তল, হেলানো তলটা উচ্চতাটা হচ্ছে সাপোজ 3 মিটার, হেলানোর উচ্চতার তলটা হচ্ছে কত, 3 মিটার উচ্চতা একটি হেলানো তল আছে। তো এই তলে একটি বল রাখা হলো, সাপোজ একটি বল রাখা হলো। তাহলে বলটি যদি আমি ছেড়ে দিই তাহলে বলটি গড়িয়ে গড়িয়ে এখানে আসবে এবং একটি নির্দিষ্ট বেগ প্রাপ্ত হবে। এবার সাপোজ এটার সাথে একটি স্মুথ করে আমি আরেকটি হেলানো তল যুক্ত করে দিলাম, হেলানো তল যুক্ত করে দিলাম। তাহলে এই বলটি গড়িয়ে গড়িয়ে এসে এখানে আসবে এবং পরবর্তীতে এখান থেকে উপরে গিয়ে আবারও এখানে চলে আসবে এবং এই উচ্চতাটা হবে অবশ্যই 3 মিটার। তোমরা যারা চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা ও শক্তি পড়ছো তারা জানো যে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী এর শক্তির অলওয়েজ কি সেম থাকে, অর্থাৎ এখানে যে মোট শক্তি এখানেও সেম মোট শক্তি, এখানেও সেম মোট শক্তি। তো সর্বোচ্চ উচ্চতা এটাও হবে কত, 3 মিটার। সাপোজ এখান থেকে এসে এখানে উঠতে তার টি সময় লাগলো, তার একটি নির্দিষ্ট সময় লাগলো। এবার পরবর্তী একটি ঘটনা খেয়াল করো, সেম জিনিস এই পাশেরটা মনে করো সেম জিনিস, এই যে উচ্চতাটা হচ্ছে 3 মিটার, আবার ওইখানে একটি বল রাখা আছে, বলটি গড়িয়ে এখানে আসবে। এবার কি করলাম, আমি এই হেলানো তলটিকে আরেকটু নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ হেলানো কোণটাই আমি একটু কমিয়ে দিলাম। ওকে, তো দেখো এখানে এই 3 মিটার উচ্চতা উঠতে কিন্তু মোটামুটি অনেক একটা পথ পাড়ি দিতে হচ্ছে। এখানে যদি উঠে 3 মিটার, এই বলটা যখন এখানে আসবে তখন 3 মিটার উঠতে দেখো তো এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হয়েছে আর এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাহলে দেখো এখানে যদি টি সময় লাগে এবং এখানে যদি সাপোজ এখানে T1 আর এখানে হচ্ছে T2, তাহলে বলো তো T1-এর থেকে অবশ্যই কি T2 বেশি সময় লাগবে না, T2টা অবশ্যই কি বড়। এবার থার্ড একটি আবার এক্সপেরিমেন্ট খেয়াল করো, সেম, অর্থাৎ তুমি আবার একটি হেলানো তল নিচ্ছ যেটা হচ্ছে 3 মিটার উচ্চতায় আছে এবং এখানে একটি বলটি এখানে গতিশীল হয়ে, এবার তুমি কি করলা, পরবর্তী হেলানো তলটি আরও নিচে নামিয়ে দিলা। তখন দেখো তো 3 মিটার অতিক্রম করতে কিন্তু এবার কিন্তু আরও বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। সাপোজ এটা হচ্ছে 3 মিটার, তাহলে এই 3 মিটার অতিক্রম করতে যদি বলটি এখানে আসতে যদি T3 সময় লাগে তাহলে এই T3 অবশ্যই T1 এবং T2 থেকে অবশ্যই বড়। এবার থার্ড যে এক্সপেরিমেন্টটা সেটা একটু খেয়াল করো, আমি এবার সেম উচ্চতা থেকেই আবারও বলটিকে নিচে নামালাম, অর্থাৎ 3 মিটার। এবার খেয়াল করো আমি হেলানো তলটা এবার একেবারে গ্রাউন্ডের সাথে লাগিয়ে দিব, অর্থাৎ এই বরাবরই আমার হেলানো তল। এবার বলো, তোমরাই বলবে যে এবার এই বলটি এখানে আসার পরে 3 মিটার উচ্চতায় উঠতে এবার যদি T4 সময় লাগে, এই T4 এর মান কতটুকু এবং এই T4টা কত বড় হতে পারে, এটা তোমরা একটু কমেন্ট করে জানাও, দেখি কেউ অ্যান্সার দিতে পারছে কিনা। তো দেখো এখানে যদি T4 সময় লাগে তখন এই T4টা কি দেখো তো আসলে ইনফিনিটি না অসীম না, এই বলটাকে আসলে কোনোদিনও কি 3 মিটার উচ্চতায় উঠতে পারবে, 3 মিটার উচ্চতায় কিন্তু উঠতে পারবে না। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে যে এখানে যদি কোনো বাধা না দেওয়া হতো তাহলে কিন্তু এই 3 মিটার উচ্চতায় উঠতেও পারতো না এবং এই বস্তুটি কোনোদিনও স্থির হতো না, কারণ যখনই 3 মিটার উচ্চতায় উঠতেছে তখনই কিন্তু ও স্থির হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে 3 মিটার উচ্চতায় উঠতে পারবে না তার জন্য এই বলটি কোনোদিন থামবেও না, এ সেম ভি বেগ নিয়ে চলতে থাকবে অসীম সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তাকে কেউ বাধা দিচ্ছে। তো গ্যালিলিও এভাবে আমাদের যে জড়তার যে সূত্রটা, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল যে গতিশীল থাকতে চায়, এটা মোটামুটি ক্লিয়ার করে গিয়েছেন। পারভেজ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো মোটামুটি আশা করি ক্লিয়ার যেটা কিভাবে গ্যালিলিও এই জিনিসটা কিভাবে প্রমাণ করলো যে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকে। তো এটা ক্লিয়ার কিনা একটু সবাই একটু জানিয়ে দিও।
আমরা যখন কোনো একটি বস্তু স্থির বা গতিশীল কল্পনা করছি তখন কিন্তু আমরা অবশ্যই একটি রেফারেন্স ফ্রেম ধরে নিচ্ছি। তো রেফারেন্স ফ্রেমের ব্যাপারে আমরা মোটামুটি দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ গতি চ্যাপ্টারে কিন্তু মোটামুটি আমরা ক্লিয়ার ছিলাম, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামো, তারপরে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, এগুলোর ব্যাপারে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছিলাম। তো দেখো আমরা বলের ব্যাপারে প্রথমে একটু পড়েছিলাম, তো এখন আমরা বলের ব্যাপারে মোটামুটি ক্লিয়ার একটি ধারণা নেব, যেহেতু আমরা এবার নিউটনের যে ফার্স্ট ল এবং জড়তা মোটামুটি ক্লিয়ার। দেখো বল হচ্ছে এমন একটি ক্রিয়া যা কোনো বস্তুর উপরে যদি আমরা প্রয়োগ করি তাহলে ওই বস্তুটি যদি স্থির থাকে তাহলে ওই বস্তুটিকে গতিশীল করতে সাহায্য করে বা করতে চায়, এবং কোনো একটি গতিশীল বস্তুর উপরে যদি ক্রিয়া করে তাহলে সেই বস্তুটি হয় স্থির হবে অর্থাৎ বেগটি হ্রাস পাবে অথবা বেগ বৃদ্ধি পাবে। অর্থাৎ তুমি যদি একটি বস্তু সাপোজ এদিকে হচ্ছে ভি বেগে যদি গতিশীল হয় এবং তুমি যদি বল যদি এদিক থেকেই দাও, যেদিকে গতিশীল সেই দিকেই দাও, তাহলে তার ত্বরণ হবে এবং পরবর্তীতে বেগটি বৃদ্ধি পাবে। কিন্তু তুমি যদি ভিন্ন দিক থেকে যদি এফ বল প্রয়োগ করো অর্থাৎ বাধা দাও, তাহলে কিন্তু এই বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর থেমে যাবে। ওকে, তো দেখো বলের আবার দুইটি টাইপ বলা যায়, অর্থাৎ দেখো যত ধরনের বল থেকে মোটামুটি দুই টাইপের বলা যায়। একটা হচ্ছে স্পর্শ বল, আর একটি হচ্ছে অস্পর্শ বল। আচ্ছা, স্পর্শ বল কোনগুলো? স্পর্শ বল হচ্ছে তুমি সাপোজ একটি সাইকেলকে টেনে নিয়ে যাচ্ছ, বা মনে করো যেমন এটাও একটি কি স্পর্শ বল, অর্থাৎ আমার হাতের সাথে কন্ট্যাক্টে আছে, স্পর্শে আছে, এখন আমি ওকে বল প্রয়োগ করে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছি। বা এরকম যদি আমি বল যদি আমার হাতে প্রয়োগ করি তাহলে দেখো একটি টাচের মাধ্যমে বা কন্ট্যাক্ট হচ্ছে এবং তারপরে আমি বলটি প্রয়োগ করছি, সেক্ষেত্রে এটা হচ্ছে স্পর্শ বল। আর অস্পর্শ বল হচ্ছে যদি ওর সাথে আমার ডিরেক্ট কোনো কন্ট্যাক্ট না থাকে, তারপরে যদি একটি বল ফিল করে তাহলে সেটা হবে অস্পর্শ বল। যেমন চৌম্বক বল বলা যায়, তারপর হচ্ছে কুলম্বের যে বলগুলো আছে, অর্থাৎ একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনকে বিকর্ষণ করবে, একটি ইলেকট্রন আরেকটি প্রোটনকে আকর্ষণ করবে। তো এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অস্পর্শ বল। তোমাকে যদি বলা হয় যে বল আসলে কত টাইপের হতে পারে, তো অনেকগুলো বলা যায়, কিন্তু মোটামুটি আমাদের বল হচ্ছে বা মৌলিক বল হচ্ছে চারটি। প্রথমটি হচ্ছে মহাকর্ষীয় বল। এই মহাকর্ষীয় বলের ব্যাপারে পরবর্তীতে আমরা আরও ডিটেলসে জানবো, আপাতত জাস্ট নামটা জানো। এবং এই মহাকর্ষীয় বল বেসিক্যালি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে কাজ করে, এবং এই বলটা অলওয়েজ কি আকর্ষণ বল, কোনোদিনই বিকর্ষণ বল হওয়া সম্ভব নয়। পরবর্তী বলটি হচ্ছে তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল। এবং তার পরবর্তীটি হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, এবং তার পরবর্তীটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই চারটি হচ্ছে মৌলিক বল। এগুলো ডিটেলস আমরা মহাকর্ষীয় বলটা ডিটেলসে পড়বো, এবং বাকি তিনটি আমাদের তেমন একটা এবং এই যে তড়িৎচুম্বক বল এর ব্যাপারে আমরা পরবর্তী চ্যাপ্টারে জানবো। এবং এই দুটি মোটামুটি তোমরা বাকিগুলো একটু রিডিং করে নিলেই তোমরা মোটামুটি পারবা। ওকে, তো পরবর্তী যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যালেন্সড ফোর্স আর হচ্ছে আনব্যালেন্সড ফোর্স। যেমন দেখো এখানে সাপোজ একটি বস্তু আছে, এই বস্তুতে তুমি বলের একক হচ্ছে নিউটন। আর এই নিউটন দ্বারা কী বোঝায় এটা আমরা পরবর্তী নিউটনের সেকেন্ড সূত্রে জানতে পারবো। আপাতত মনে করো বলের একক হচ্ছে নিউটন। সাপোজ তুমি এই বস্তুটির উপর এদিক থেকে 100 নিউটন বল প্রয়োগ করছো এবং এদিক থেকেও তুমি 100 নিউটন
বল দিচ্ছ, তাহলে বলো তো এই বস্তুটির কি কোনো অবস্থানের কি পরিবর্তন হবে বা এর কি বেগের কোনো পরিবর্তন হবে? কারণ আমরা জানি যদি আমরা বল প্রয়োগ করি তাহলে হচ্ছে বস্তুটির অবস্থার পরিবর্তন হয় বা ত্বরণ হয়। তো দেখো এই দিক থেকে আমি 100 নিউটন এবং এই দিক থেকে আমি 100 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে কি এর কোনো অবস্থানের পরিবর্তন হবে? বেসিক্যালি কিন্তু অবস্থানের পরিবর্তন হবে না, কারণ আমরা জানি বল হচ্ছে একটি ভেক্টর রাশি। বল হচ্ছে একটি ভেক্টর রাশি। সেক্ষেত্রে ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু আমরা যোগ বিয়োগ করে দিতে পারি। তাহলে দেখো এই দিক থেকে যখন 100 নিউটন আসতেছে, আবার এই দিক থেকে 100 নিউটন, যেহেতু বিপরীত দিক তার জন্য এই দুটো ক্যান্সেল আউট হয়ে এখানে মোট লব্ধি বল হবে হচ্ছে, লব্ধি বলটা কত হবে? লব্ধি বল ইজ ইকুয়াল 0 হয়ে যাবে, অর্থাৎ এর ভিতরে আলটিমেটলি কোনো বলের প্রভাবই দেখা যাবে না। আবার মনে করো সাপোজ তুমি এদিকে দিচ্ছ 80 নিউটন বল, 80 নিউটন বল, সেক্ষেত্রে দেখো তুমি এদিকে দিচ্ছ 80, এদিকে দিচ্ছ 100, তাহলে দেখো 100কে আমি কি লিখতে পারি বলো তো? 80 প্লাস 20 এগুলো কি নিউটন। তো দেখো এই 80-এর সাথে কাটাকাটি গেলে বাকি থাকবে 20 নিউটন, তাহলে 20 নিউটন এইদিকে প্রয়োগ হচ্ছে। তখন আমি বলতে পারবো যে এই বস্তুটির উপরে 20 নিউটন বল, আলটিমেটলি লব্ধি বলটা 20 নিউটন বল প্রয়োগ হচ্ছে। তো দেখো প্রথম ক্ষেত্রে যখন 100 নিউটন এবং 100 নিউটন প্রয়োগ হচ্ছিল তখন সেটাকে বলা হয় ব্যালেন্সড ফোর্স বা সাম্য বল, এবং যখন আলটিমেটলি একটি বল প্রয়োগ হচ্ছে, অর্থাৎ দুটি বল প্রয়োগ, এখানে 100 এবং এখানে 80 এবং এদিকে 100, আলটিমেটলি 80, এই 80কে ভ্যানিশ করে দিলে 20 যেহেতু আমার কার্যকর হচ্ছে, তাহলে এখানে কি আনব্যালেন্সড ফোর্স। তো এখানে দেখা যাবে যে এই বস্তুটির অবস্থান পরিবর্তন হবে অথবা হওয়ার চেষ্টা করবে। তো এই জিনিসটাও ডিপেন্ড করবে অবশ্যই এই বস্তুটির ভর কতটুকু, এই বস্তুটির ভর বা এর উপরে। কারণ হচ্ছে তোমরা দেখবে যে সাপোজ একটি হচ্ছে ফুটবল নর্মাল ফুটবল, আরেকটি হচ্ছে ফুটবলের মতোই কিন্তু ওটা হচ্ছে সাপোজ লোহার তৈরি। তো দেখবা যে ওই ফুটবলটাকে, যেটা নর্মাল ফুটবল, ওই ফুটবলটাকে যদি তুমি হালকা টাচ করো বা হালকা বল প্রয়োগ করো তাহলে দেখবি বলটির অবস্থার পরিবর্তন ঘটছে। কিন্তু তুমি যদি একটি লোহার বলকে যদি সেম বলই প্রয়োগ করো তাহলে কিন্তু ওর অবস্থানের পরিবর্তন হবে না। যেমন আমি যদি এখানে হালকা টোকা দিই তাহলে কিন্তু এর অবস্থার পরিবর্তন ঘটছে, কিন্তু আমি সারাদিনও যদি দেয়ালটাকে যদি বল প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু এর অবস্থানের পরিবর্তন ঘটবে না। অর্থাৎ এই জিনিসটা অবশ্যই কতটুকু ভরের উপরে আমি প্রয়োগ করছি সেটা অবশ্যই, বা বস্তুটি কত ভারী এর উপর ডিপেন্ড করবে যে বস্তুটির অবস্থান পরিবর্তন হবে নাকি হবে না। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে জড়তা মূলত হচ্ছে ভরের উপরে ডিপেন্ড করে। ভর যত বেশি যে বস্তুর, জড়তাটাও ঠিক সেমভাবেই তার উপরেই ডিপেন্ড করে। অর্থাৎ ভর যত বেশি জড়তা তত বেশি, অর্থাৎ ওই বস্তুটির অবস্থান পরিবর্তন করা ততটাই কষ্টকর। যেমন একটি সাইকেল, সাপোজ একটি সাইকেল 20 মিটার পার সেকেন্ড বেগে তোমার দিকে আসতেছে, তো তুমি কিন্তু ইজিলি বা মোটামুটি যদি শক্তিশালী হও তখন কিন্তু এই সাইকেলটিকে তুমি থামিয়ে ফেলতে পারবে। কিন্তু একটি ট্রাক যদি 20 মিটার পার সেকেন্ড বেগেই তোমার দিকে আসে আর তুমি যদি ওই ট্রাকটিকে থামাতে চাও তাহলে কিন্তু এটা সম্ভব না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জড়তাটা কিন্তু বেসিক্যালি ভরের উপরেই ডিপেন্ড করতেছে, এবং একটি বস্তু গতিশীল হবে নাকি হবে না বা কতটুকু বেগ পাবে, কতটুকু ত্বরণ হবে, এই টোটাল ব্যাপারটাই হচ্ছে আমাদের বলের উপর, ভরের উপর ডিপেন্ড করছে। তার মানে ভরের সাথে অবশ্যই আমাদের বল এবং ত্বরণের একটি সম্পর্ক কিন্তু আছে। তো পরবর্তী সূত্রটা আমরা এটাই দেখার চেষ্টা করব যে, বা নিউটনের যে সেকেন্ড লটা আছে আমরা এটাই দেখার চেষ্টা করব যে বলের সাথে আমাদের ত্বরণের কি সম্পর্ক বা ভরের কি সম্পর্ক, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এতটুকু সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবে, এবং বলবে সবাই মোটামুটি বুঝতে পারছে। ওকে, তো আমরা পরবর্তী নিউটনের যে সেকেন্ড লটা আছে আমরা তার দিকে চলে যাব, এবং নিউটনের সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড
নিউটনের সেকেন্ড লতে আমরা চলে যাব। দেখো নিউটনের সেকেন্ড ল বেসিক্যালি বলতেছে যে নিউটনের সেকেন্ড লটা পড়ার আগে আমাদের ভরবেগের সম্পর্কে একটি আইডিয়া নেওয়া লাগে। ভরবেগের সম্পর্কে ছোট একটি আইডিয়া নিতে হবে, মোমেন্টামের ব্যাপারে আমাদের মোটামুটি একটা আইডিয়া নিতে হবে। সাপোজ একটি বস্তুর ভর হচ্ছে m, আর এই বস্তুটি গতিশীল হচ্ছে v বেগে। বস্তুটির ভর হচ্ছে m, বস্তুটি গতিশীল হচ্ছে v বেগে। তাহলে বস্তুটির ভরবেগকে আমরা p দ্বারা প্রকাশ করতে পারি। ভরবেগ p ইজ ইকুয়াল mv, অর্থাৎ ভরবেগের তাহলে সংজ্ঞাটাকে কোনো একটি বস্তুর ভর এবং তার বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। আর যেহেতু m হচ্ছে একটি স্কেলার রাশি, অর্থাৎ ভর হচ্ছে স্কেলার রাশি এবং v হচ্ছে অবশ্যই একটি ভেক্টর রাশি, তাহলে এই দুটির গুণফলও হবে একটি ভেক্টর রাশি, অর্থাৎ ভরবেগ একটি ভেক্টর রাশি। ওকে, তো এতটুকু যদি আমরা বুঝি তাহলে নিউটনের সেকেন্ড লটা আমরা মোটামুটি বুঝবো। অর্থাৎ নিউটনের সেকেন্ড লটা বলতেছে যে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও ঠিক সেম দিকেই হবে। অর্থাৎ কি বোঝাচ্ছে দেখো, সাপোজ এখানে একটি বস্তু আছে m ভরের, এই বস্তুটি v বেগে গতিশীল, এবং আমি এখানে F বল প্রয়োগ করলাম t সময় যাবত, তাহলে এই বস্তুটির বেগ অবশ্যই বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পাওয়ার চেষ্টা করবে। সাপোজ আমরা ধরে নিলাম এই বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে, আচ্ছা আমরা এটাকে u ধরতে পারি, যেহেতু আদি বেগ u ধরতে পারি। তো এই বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে এখানে সাপোজ v হলো t সময়ে, আর এই বস্তুটার ভর তো আর চেঞ্জ হবে না, তার মানে বস্তুটির ভর এখনও কি mই আছে। তাহলে দেখো তো বস্তুটির আদিতে তার ভরবেগ কত ছিল, অর্থাৎ আদি ভরবেগ ইজ ইকুয়াল mu, এবং শেষ ভরবেগ কত বলো তো, শেষ ভরবেগ u, শেষ ভরবেগ হচ্ছে mv। ওকে, দেখো তাহলে ভরবেগের পরিবর্তনটা কতটুকু, ভরবেগের পরিবর্তন হচ্ছে p ইজ ইকুয়াল, বা ডেল পি বলা যায়, যেহেতু ভরবেগের পরিবর্তন আমরা ডেল দ্বারা অলওয়েজ কি পরিবর্তনটা মেকে, তাহলে ডেল পি ইজ ইকুয়াল, দেখো শেষ অর্থাৎ mv মাইনাস mu, এই ব্যাপারটা কিন্তু লিখতে পারি। আচ্ছা, এই পরিবর্তনটা দেখো তো কতটুকু সময় হয়েছে, t সময়ে, অর্থাৎ t সময়ে ভরবেগের পরিবর্তন হচ্ছে mv মাইনাস mu। তাহলে বলো তো, যেহেতু আমাদের নিউটনের সেকেন্ড সূত্র বলতেছে যে একক সময়ে কতটুকু পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে একক সময় কতটুকু, বা ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে একক সময়ে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে আমাদের এখানে কত হচ্ছে দেখো তো, mv মাইনাস mu বাই হচ্ছে t। ওকে, তো এই যে রাশিটা আমরা পেলাম, এখানে যে একটি রাশি পেলাম, এই রাশিটা হচ্ছে নিউটনের সূত্র অনুযায়ী প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ mv মাইনাস mu বাই t। ওকে, তো এতটুকু যদি আমরা বুঝি তাহলে মোটামুটি আমাদের নিউটনের সেকেন্ড লটা আমরা বুঝে গেছি। এবং এই যে ভরবেগের যে পরিবর্তনটা হচ্ছে, এই ভরবেগের পরিবর্তন হবে আমি যেদিকে বলটাকে প্রয়োগ করছি ঠিক সেই দিকেই কিন্তু পরিবর্তনটা হবে। অর্থাৎ আমি যদি এই দিকে যদি বলটা প্রয়োগ করতাম তাহলে ভরবেগের পরিবর্তনটাও এই দিকেই হতো। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো, F ইজ প্রপোর্শনাল টু
আমরা যদি এমকে যদি কমন নিয়ে নেই তাহলে দেখো তো কী থাকে, এম ভি মাইনাস ইউ বাই টি। এবার একটু খেয়াল করো, এই যে এই পার্টটা বলো তো আমাদের কি? এই পার্টটা হচ্ছে কি, আমরা গতি অধ্যায়ে এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি শিখেছিলাম না? তাহলে এই পুরো জিনিসটার বদলে আমি কি লিখতে পারি বলো তো? এফ ইজ প্রপোর্শনাল টু এম এ। তাহলে আমরা এতটুকু তো সবাই জানি যে এফ ইজ ইকুয়াল এম এ, কিন্তু আমাদের এখানে আছে কি প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন। তাহলে আমরা এই প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠিয়ে ফেলতে চাই তাহলে আমরা জানি আমাদের একটি কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। আচ্ছা, তাহলে কনস্ট্যান্ট যদি আমরা কে ধরি, অর্থাৎ বা এফ ইজ ইকুয়াল কে ইন্টু এম এ, অর্থাৎ এখানে কে হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্ট। এবার দেখো, আমরা যদি কে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমি পরবর্তী লাইনে কি লিখতে পারি দেখো তো? কে যদি আমি এক পাশে রাখি, কে ইজ ইকুয়াল এফ বাই এম এ চলে আসে। এবার কে সংজ্ঞাটা আমরা এভাবে দিয়ে থাকি যে কে হচ্ছে একটি বলের উপরে, একটি বস্তুর উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, অর্থাৎ এফ হচ্ছে কত? 1 নিউটন, এম হচ্ছে 1 কেজি এবং এ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো সবগুলো যদি আমি 1 ধরি, অর্থাৎ 1 নিউটন, 1 কেজি এবং 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি, তাহলে ওইটাই হচ্ছে আমাদের কে এর পরিচয়। তাহলে দেখো, সবগুলো যদি আমি 1 ইন্টু 1 বসিয়ে, তাহলে আলটিমেটলি কে এর মানটা কত চলে আসে? 1 চলে আসে। তো এই যে আমি 1 নিউটন, 1 কেজি, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো ধরলাম, এগুলো শুধুমাত্র এসআই এককের ক্ষেত্রে সত্য। তার মানে তুমি যদি এককটা চেঞ্জ করে দাও তাহলে কিন্তু এগুলোও চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন কে এর একটি ভ্যালু থাকবে। আচ্ছা দেখো, আমরা কি করলাম এবার? দেখো, কে এর ভ্যালু যেহেতু আমি 1 পেয়েছি, তাহলে এফ ইজ ইকুয়াল 1 যদি আমি বসিয়ে দিই তাহলে শুধুমাত্র এখান থেকে আমি পাবো এফ ইজ ইকুয়াল এম এ। আর বেসিক্যালি আমরা অনেকেই বলি যে নিউটনের সেকেন্ড ল হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ, কিন্তু আসলে ব্যাপারটা সত্যি না। নিউটনের মেইন সূত্রটা হচ্ছে এই যে, এটা হচ্ছে বেসিক্যালি নিউটনের মেইন সূত্র। এই সূত্র থেকে বেসিক্যালি আমরা এই রূপটা পাই, কিন্তু মেইন সূত্র হচ্ছে এটাকে নিউটনের সেকেন্ড ল বলে চালিয়ে দেওয়া যাবে না। আমাদের নিউটনের সেকেন্ড ল হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। ওকে, তো নিউটনের সেকেন্ড ল জিনিসটা তোমরা বুঝতে পারছো কি না এইটা একটু কমেন্ট করে একটু জানিয়ে দিও। তো আমরা সেকেন্ড লটা বুঝলাম, অর্থাৎ সেকেন্ড লতে আমি কী পাচ্ছি? এফ ইজ ইকুয়াল এম এ। আর মোটামুটি এটা আমরা ক্লিয়ার যদি হই তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাব। আচ্ছা, পরবর্তী টপিকে যাওয়ার আগে একটি ইম্পর্ট্যান্ট একটা জিনিস বা ছোট একটি জিনিস আমরা জেনে নিই, যে এই যে নিউটনের যে ফার্স্ট ল এবং সেকেন্ড ল, এই দুটি সূত্র বেসিক্যালি সেম জিনিস, ভিন্ন কিছুই না। এই দুটি সূত্রই বেসিক্যালি সেম জিনিস, অর্থাৎ আমি একটি জিনিস ফার্স্ট ল থেকে সেকেন্ড লতে যেতে পারি, আবার সেকেন্ড ল থেকে ফার্স্ট লতেও কিন্তু ঘুরে আসতে পারি। তো এই জিনিসটা কিভাবে একটু খেয়াল করো। আমরা সেকেন্ড লতে কি পেলাম দেখো তো? এফ ইজ ইকুয়াল এম এ। এবার একটু খেয়াল করো, এই যে এই এম তো থাকলো, কিন্তু আমরা এ এর সূত্র কি জানি বলো তো? ত্বরণ এ ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তো দেখো আমরা বেসিক্যালি এখান থেকে কী পাচ্ছি? এফ ইজ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এই জিনিসটাকে আমরা একটু আলাদা করে নিলাম। এবার দেখো, আমরা যদি বাহ্যিক বল বা এফটাকে যদি জিরো ধরি, এফটাকে আমরা জিরো ধরলাম, অর্থাৎ এই ঘটনাটায় আমরা কোনো বাহির থেকে কোনো বল প্রয়োগ করছি না, তখন দেখি আমাদের ঘটনাটা কি হয়। দেখো, 0 ইজ ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এম যেহেতু এখানে গুণাকার আছে, এখানে গেলে 0, এখানে গেলে ভাগ হবে, এবং টি ভাগাকার আছে, এখানে গেলে টি গুণ হবে। তাহলে দেখো তো আলটিমেটলি 0-র সাথে যাই করি না কেন আমাদের অ্যান্সারটা কত আসবে বলো তো? 0 চলে আসবে না? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? 0 ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ। আচ্ছা, বা আমরা এখান থেকে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল 0 লিখতে পারি। দেখো তো, ভি মাইনাস ইউ বেসিক্যালি কাকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে দেখো তো? বেগের পরিবর্তনটা বোঝাচ্ছে না? আচ্ছা, বেগের পরিবর্তন দেখো তো কত আসছে আমাদের? 0। বল প্রয়োগ করলাম 0 বা বল প্রয়োগ করিনি,
তার ফলে আমাদের এখানে বেগের পরিবর্তনটাও আসছে কত, 0, অর্থাৎ বস্তুটি বেগের পরিবর্তন নেই, অর্থাৎ ত্বরণ নেই। তার মানে আমি এটা বলতে পারছি যে বস্তুটি বেসিক্যালি কি সমবেগে চলছে, সমবেগে চলছে। তার মানে আমি বল 0 করে দেওয়ার ফলে বস্তুটি সমবেগে চলছে। আচ্ছা, নিউটনের ফার্স্ট ল কি এটাই বলতেছিল না যে আমি যদি কোনো একটি বস্তুকে বল প্রয়োগ করে তার অবস্থা পরিবর্তনে বাধ্য না করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল পথে গতিশীল থাকবে। তাহলে দেখো তো, আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করে নিই, তার ফলে কি বেগের কোনো পরিবর্তন নেই, তাহলে তার মানে কি বস্তুটি সমবেগে চলছে। দেখো তো, ফার্স্ট ল এবং সেকেন্ড ল কি বেসিক্যালি সেম জিনিসটাই বোঝাচ্ছে না? দেখো তো এই জিনিসটা একটু সবাই বুঝতে পারছে কি না একটু জানিয়ে দিও। পারি যে ভরবেগ সংক্রান্ত কিছু দেখতে পারি, ভরবেগ সংক্রান্ত আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে মাঝে মাঝে। তো আমরা এই জিনিসটা একটু দেখবো যে ভরবেগ সংক্রান্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি, বা এটাকে বলা হয় হচ্ছে ভরবেগের সংরক্ষণ, ভরবেগের ভরবেগের সংরক্ষণশীলতার ব্যাপারে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো বেসিক্যালি এটা দিয়ে বোঝায় যে কোনো একটি ঘটনায় এখানে একটি বস্তু আছে যার ভর হচ্ছে m1, আর এই বস্তুটি গতিশীল হচ্ছে u1 বেগে। m1 বস্তুটি u1 বেগে গতিশীল এবং আরেকটি বস্তু m2 ভরের বস্তু u2 বেগ নিয়ে গতিশীল। দুইটার বেগই হচ্ছে সেম ডিরেকশনে। তো চলতে চলতে কোনো একটি পর্যায়ে এরা একে অপরকে ধাক্কা দিল। তখনও কি ছিল m1 এবং এটার ছিল কি m2। আচ্ছা, তাহলে দেখো m1 এবং m2 এবং পরবর্তী ধাক্কা খাওয়ার পরে সাপোজ m2 বস্তুটি সামনে চলে গেল, তাহলে দেখো তো পরবর্তী কাহিনীটি কী ঘটতে পারে। পরবর্তী কাহিনীটি ঘটতেছে যে পরবর্তী ধাক্কার পরে m1 বস্তুটি v1 বেগ নিয়ে চলতেছে এবং m2 বস্তুটি v2 বেগ নিয়ে চলছে। তাহলে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা বলতেছে যে আদিতে মোট ভরবেগের যোগফল হচ্ছে শেষ ভরবেগের যোগফলের সমান। অর্থাৎ সাপোজ এই বস্তুটির ভরবেগ কত ছিল আদিতে, m1 বস্তুটির ভরবেগ ছিল হচ্ছে m1 u1 এবং m2 বস্তুটির ভরবেগ কত ছিল আদিতে প্লাস m2 u2। এবার দেখো সংঘর্ষের পরে এখানে শেষ ভরবেগ কত m1 এর বলো তো, m1 v1 এবং m2 বস্তুটির শেষ ভরবেগ কত বলো তো, m2 v2। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা বলতেছে যে আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে সমান। আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে সমান। তো এই সূত্রটি একটু সবাই লিখে নিতে পারো। আর হচ্ছে যদি এমন হতো, কাহিনীটা যদি এমন হতো যে সংঘর্ষের পরে তারা বিচ্ছিন্ন না হয়ে তারা একটি নির্দিষ্ট বেগ নিয়ে চলতেছিল, অর্থাৎ দুটিই কি একসাথে একটি নির্দিষ্ট, অর্থাৎ এরকম যাচ্ছিল, পিছন থেকে এসে ধাক্কা দিল এবং পরবর্তীতে সমান বেগেই দুটোই সেম বেগ নিয়ে চলছিল, তাহলে এই বস্তুটা এই বেগ যদি ভি হয়, সাপোজ বড় হাতের ভি যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো তো আমরা সূত্রটা মডিফাই করলে কি হবে। অর্থাৎ এখানে আমি কী বলতেছি যে একই বেগ নিয়ে চললে দেখো তো কি হয়, m1 u1 প্লাস m2 u2 আদি ভরবেগের সমষ্টি সেম, কিন্তু দেখো তো পরবর্তীতে এই m1 কিন্তু v1টা কি, দেখো তো এই m1 এর যে বেগ m2 এর তো সেমই বেগ হবে, কারণ দুটো তো মিলিতভাবে সেম বেগ নিয়ে চলছে। তাহলে দেখো তো v1টা কি v হয়ে যাচ্ছে প্লাস m2 এটাও কি v হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি m1 u1 প্লাস m2 u2
ইজ ইকুয়াল, দেখো তো যদি আমি ভি কমন নিয়ে নিই তাহলে m1 প্লাস m2, এই জিনিসটা হয় না? তো এখান থেকে কিন্তু আমি মিলিত বেগটা কিন্তু এখান থেকে আমি বের করে ফেলতে পারি। অর্থাৎ আমি যদি ভিটাকে যদি এক সাইডে লিখে ফেলি তাহলে দেখো তো পরবর্তীতে কী হয়, m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এই সূত্রটা দ্বারা আমরা মিলিত বেগটা আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ ভি এখানের পরিচয়টা কি, ভি ইজ ইকুয়াল মিলিত বেগ, মিলিত বেগ। তো এতটুকু যদি সবাই ক্লিয়ার হও, একটি বস্তু এর ভর হচ্ছে 5 কেজি, এর ভর হচ্ছে 5 কেজি, এই বস্তুটি 5 মিটার পার সেকেন্ড বেগে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছিল এবং তার ঠিক সামনেই আরেকটি বস্তু 10 কেজির, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে এই নির্দিষ্ট দিকেই যাচ্ছিল। তো যাওয়ার একটি পর্যায়ে এই বস্তু দুটিতে সংঘর্ষ ঘটলো, তো সংঘর্ষ ঘটার পরেও তো এর ভর কি আর চেঞ্জ হবে? এর ভর কিন্তু চেঞ্জ হবে না। তো 5 কেজি এবং এটা হচ্ছে কি 10 কেজি থাকবে এবং এই দুটি বস্তুই সেম বেগে, অর্থাৎ বেগটা হচ্ছে এখানে সাপোজ আমরা ধরে নিলাম ভি। তো আমাদেরকে কোশ্চেন করছে যে ঘটনাটা যদি এরকম হয়, অর্থাৎ একটি বস্তু একটি 5 মিটার পার সেকেন্ড বেগে একটি নির্দিষ্ট দিকে যাচ্ছিল এবং ওই বস্তুটির ভর হচ্ছে 5 কেজি এবং অপর একটি বস্তু 10 কেজি যে 4 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছিল। তো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে বস্তু দুটির মধ্যে সংঘর্ষ ঘটলো এবং বস্তুটি একটি নির্দিষ্ট বেগ নিয়ে একই দিকে যাচ্ছিল, দুটি বস্তু একই সাথে লেগে একই দিকে চলছিল। তো ওই যে একটি যে বেগ, অর্থাৎ মিলিত বেগ যেটি আছে, ওই মিলিত বেগটি আমাদেরকে বের করতে বলছে। তো এখানে দেখো তো আমাদের সূত্র অনুযায়ী u1টা কত বলো তো? u1 হচ্ছে দেখো তো এই বেগটা না 5 মিটার পার সেকেন্ড এবং m1টা হচ্ছে কত বলো তো 5 কেজি এবং m2 হচ্ছে কত বলো তো 10 কেজি, m2 ইজ ইকুয়াল 10 কেজি এবং u2 ইজ ইকুয়াল কত বলো তো 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। ওকে, তো দেখো আমাদের মিলিত বেগ যেটা আছে ওইটা আমাকে বের করতে বলেছে, অর্থাৎ ভি মিলিত বেগ, অর্থাৎ এটা যদি আমরা লিখি মিলিত বেগ ভি ইজ ইকুয়াল হোয়াট, এটা আমাকে বের করতে বলছে। তো আমরা পূর্ববর্তীতে আমরা সূত্রটা প্রমাণ করছিলাম যে ভি ইজ ইকুয়াল কত হয় বলো তো m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2, এই জিনিসটা হবে। তো দেখো তো আমরা যদি ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে m1 এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু u1 হচ্ছে 5 প্লাস m2 হচ্ছে 10 এবং u2 হচ্ছে 4 বাই 5 প্লাস 10 অর্থাৎ m1 m2। তো দেখো তো এখানে কত আসে 25 প্লাস 40 বাই 50। তো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 65 বাই 15। ওকে, তো দেখো এটা এত মিটার পার সেকেন্ড, এটাকে তোমরা ছোট করেও লিখতে পারো, এই ফর্মেও রাখতে পারো, সমস্যা নেই। আমি এই ফর্মেই রাখছি, তোমরা পরবর্তী ক্যালকুলেশনটা করে নেবে। ওকে, পারভেজ অ্যান্সার 2.6। তো এটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের পারভেজ অ্যান্সার দিয়েছে 2.6 মিটার পার সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ পারভেজ। মিথিলা ক্লিয়ার। ওকে, তো দেখো আমরা একটু নৌকার ম্যাথগুলো দেখতে পারি, অর্থাৎ ভরবেগের যে সংরক্ষণশীলতার যে থিওরিটা বা কনসেপ্টটা আছে ওইটি দিয়ে, ওই সূত্রটা দিয়ে আমরা নৌকার ম্যাথগুলো সলভ করতে পারি। আচ্ছা, নৌকার ম্যাথ সলভ করার পূর্বে আমরা এতক্ষণ যা পড়ে আসলাম ওইটি দিয়ে
আমরা একটি কোশ্চেন সলভ করি, তারপরে আমরা ভরবেগে আবার ফিরে আসবো। ওকে, তো কোশ্চেনটি হচ্ছে যে 5 কেজি ভরের একটি 5 কেজি ভরের একটি 5 কেজি ভরের একটি বস্তু উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো। এখানে কোশ্চেন হচ্ছে, প্রথম কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে বস্তুর ত্বরণ কত, ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, 100 নিউটন বল 10 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হলো। ওকে, তো দেখো বস্তুটির ত্বরণ নির্ণয় করো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে 10 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। ওকে, 3 নম্বর এটা হচ্ছে 20 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। 4 নম্বর হচ্ছে 20 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব কত। ওকে, তো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা যদি আমরা একটু সলিউশন করি, তাহলে প্রথম সলিউশনটা হবে যে দেখো বস্তুটির ত্বরণ নির্ণয় করো। তো দেখো আমাদের ডেটা কি দেওয়া আছে, 5 কেজি, অর্থাৎ 5 কেজি এটা হচ্ছে আমাদের এম, 100 নিউটন এটা হচ্ছে আমাদের এফ, বল 10 সেকেন্ড যাবৎ প্রয়োগ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের সময় টি। তো আমাদের ডেটাগুলো যা দেওয়া আছে দেখো তো, আমরা একটা ত্বরণ, যেহেতু আমাদেরকে ত্বরণ নির্ণয় করতে বলছে, ত্বরণ এবং বলের মধ্যে এবং ভরের মধ্যে একটি সম্পর্ক আছে, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল এম এ, যেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পাই। তাহলে দেখো তো আমাদের এফ কত, এখানে এফ ইজ ইকুয়াল 100 নিউটন এবং এম ইজ ইকুয়াল 5 কেজি। তাহলে দেখো তো আমি যদি এখান থেকে এ ইজ ইকুয়াল কত এটা যদি বের করতে চাই, তাহলে এ সমান সমান আমি লিখতে পারি হচ্ছে এফ বাই এম। তাহলে দেখো তো এ ইজ ইকুয়াল, এফ এর মান হচ্ছে 100, এম এর মান হচ্ছে 5, তাহলে এ চলে আসে হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন ব্যাপারটা খেয়াল করো, এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাই, যদি সেম বল যদি আমি 5 কেজি ভরের একটি বস্তুর বদলে যদি আমি 25 কেজি একটি বস্তুর উপরে যদি প্রয়োগ করতাম, তাহলে দেখো তো আমার ত্বরণটা কত চলে আসতো, ত্বরণটা চলে আসতো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ দেখো আমি ভর যত বাড়াচ্ছি ত্বরণ কিন্তু তত কম হচ্ছে। ত্বরণ কম হচ্ছে মানে কি, ভরবেগের পরিবর্তন কম হচ্ছে, বা বলা যায় যে বেগের পরিবর্তনটা কম হচ্ছে বা বেগ কম হচ্ছে, তার মানে বস্তুটি কি ধীর গতিতে চলা শুরু করতেছে। তো আমরা এটা দিয়ে জড়তার সাথে যে বলের যে একটি সম্পর্ক আছে তা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে, তো দেখো আমরা এখান থেকে আমাদের ম্যাথমেটিক্যাল যে কোশ্চেন অনুযায়ী আমাদের এখানে ছিল 5, তাহলে এখানে থাকবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই এতটুকু সবাই বুঝতে পারছে কোনো, একটু জানিয়ে দাও তো। দেখো সেকেন্ড কোশ্চেনটা আমাদের বলছে কি, 10 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। 10 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। দেখো আমাদের ত্বরণ হচ্ছে
20 মিটার পার সেকেন্ড। আমাদেরকে বেগ নির্ণয় করতে বলছে, অর্থাৎ শেষ বেগ নির্ণয় করতে বলছে। দেখো 2 নম্বরের ক্ষেত্রে আমাদের ডেটাগুলো কী কী আছে দেখো তো, স্থির বস্তু ছিল, তার উপরে 100 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে আমাদের ইউ ইজ ইকুয়াল কত, 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ এ ইজ ইকুয়াল আমাদের 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আমাদের আর কী কী দেওয়া আছে, আর হচ্ছে সময় টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড, 10 সেকেন্ডে তার বেগ নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের তিনটি ডেটাই আছে। আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল, অর্থাৎ ভি ইজ ইকুয়াল কত, অর্থাৎ শেষ বেগটা কত সেটা নির্ণয় করতে হচ্ছে। ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এ টি। তাহলে বলো তো ভি ইজ ইকুয়াল কত হয়, ইউ তো 0 প্লাস এ এর মান হচ্ছে 20 এবং সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল কত চলে আসে, 200 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 20 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো। ওকে, তো খেয়াল করো আমাদের 3 নম্বর যে কোশ্চেনটা আছে এটা একটু ট্রিকি, বা যারা ধরতে পারছো তারা অলরেডি উত্তরটা জানো। দেখো, কোনো একটি বস্তুর বেগের পরিবর্তন কখন হয়, কোনো একটি বস্তুর বেগের পরিবর্তন শুধুমাত্র তখনই হয় যখন তার উপর বল প্রয়োগ করা হয়, যখন তার উপরে বল প্রয়োগ করা হয়। কোনো একটি বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুটির বেগের কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ সমবেগেই চলতে থাকবে, যদি না কোনো ঘর্ষণ বল, কোনো ফ্রিকশন, কোনো বাধা এখানে থাকে। তাহলে দেখো আমরা এই পুরো ঘটনাটায় কোনো বাধা নেই বা কোনো ঘর্ষণ নেই এরকম চিন্তা করে নিচ্ছি। তাহলে দেখো যেহেতু বাধা নেই তাহলে আমাদের এই বস্তুটি কি সমবেগে চলতে থাকবে যখন অর্থাৎ দেখো আমরা 10 সেকেন্ড যাবৎ এটার উপরে 100 নিউটন বল প্রয়োগ করছি। এই 10 সেকেন্ড যাবতে শুধুমাত্র তার বেগটা বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বরণ ঘটবে। কিন্তু যখনই আমি বল প্রয়োগ করা বাদ দিয়ে দিব বা বল আর প্রয়োগ করব না, তখন তার বেগটাও আর বৃদ্ধি পাবে না। অর্থাৎ চিন্তা করো যে 10 সেকেন্ড পরে সাপোজ এই বস্তুটাই এখানে আসছে এবং একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে ভি ইজ ইকুয়াল হলো কত, 200 মিটার পার সেকেন্ড। এখন যেহেতু আমি বল আর প্রয়োগ করছি না 10 সেকেন্ডের পরে, তাহলে দেখো তো তারপরে যত সময় অতিবাহিত হবে কি না হোক না কেন তার বেগের কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ 200 মিটার পার সেকেন্ডই থেকে যাবে। অর্থাৎ এটা যদি 1 ঘন্টা পরে বলতো 1 ঘন্টা পরে বস্তুটির বেগ কত, তখন আমি কি বলতাম 200 মিটার পার সেকেন্ড, যদি না ওই 1 ঘন্টার মধ্যে আর কোনো বল প্রয়োগ হয়। যেহেতু আমাদের এখানে শুধুমাত্র 10 সেকেন্ডে বল প্রয়োগ করা হয়েছে, তার জন্য 10 সেকেন্ড পর্যন্ত তার বেগের বৃদ্ধিটা ঘটবে। আর আমরা দেখতে পাচ্ছি 10 সেকেন্ড পর্যন্ত বেগের বৃদ্ধিটা 200 মিটার পার সেকেন্ড। তার পরবর্তী যেহেতু কোশ্চেন করছে 20 সেকেন্ড পর বস্তুটির বেগ নির্ণয় করো, তাহলে 20 সেকেন্ড পরে বস্তুটির বেগ ভি ইজ ইকুয়াল কত থাকবে, 200 মিটার পার সেকেন্ড। কারণ যেহেতু তারপরে কোনো বল প্রয়োগ করা হয়নি, তাহলে বল প্রয়োগ না করার ফলে তার বেগেরও কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ কোনো ত্বরণও হয়নি। তাহলে বেগটা আমাদের কত থেকে যাবে, 200 মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে কোশ্চেনটা করছে দেখো 20 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে ত্বরণ সহকারে, এবং তার পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে চলতে থাকে, যেহেতু তার উপরে আর কোনো বল প্রয়োগ করা হয়নি। তাহলে দেখো প্রথম 10 সেকেন্ডে দেখো ত্বরণ আমাদের কত, ত্বরণ এ ইজ ইকুয়াল 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর হচ্ছে আদিবেগ কত, আদিবেগ ইউ ইজ ইকুয়াল 0 ছিল, 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হচ্ছে আমরা নির্ণয় করে ফেলছি অলরেডি, শেষ বেগ ভি ইজ ইকুয়াল 200 মিটার পার সেকেন্ড। ওকে, তা আমাদেরকে বের করতে বলছে দেখো এই সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ সময় টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড। আর অতিক্রান্ত দূরত্ব, এই সময় অতিক্রান্ত দূরত্ব যদি আমি S1 ধরি, তাহলে S1 ইজ ইকুয়াল হোয়াট, তাহলে আমরা জানি S1 ইজ ইকুয়াল টু ইউ, এটা যদি T1 হয় তাহলে ইউ T1 প্লাস হাফ এ
T1 স্কোয়ার। ওকে, তাহলে দেখো তো আমরা এখান থেকে কত পাই, T1, ইউ এর ভ্যালু যেহেতু 0, তার মানে পুরোটাই আলটিমেটলি কি 0 হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে আমাদের 20 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 10 স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পাবো হচ্ছে 1000 মিটার। 1000 মিটার পেয়ে যাচ্ছে। ওকে, তো এতটুকু সবাই আশা করি বুঝতে পারছো। ওকে, তো পরবর্তী যে পার্ট অর্থাৎ সেকেন্ড যে ধাপটা আছে আমরা এই পাশে লিখি। সেকেন্ড ধাপের জন্য দেখো শেষ 10 সেকেন্ডের জন্য দেখো তো বেগ কত বলো তো, বেগ তো সমবেগ ছিল, বেগ ভি জিজ্ঞেস, তাহলে কত হবে বলো তো 200 মিটার পার সেকেন্ড। আর সময় কত বলো তো, সময় টি ইজ ইকুয়াল 10 সেকেন্ড। আচ্ছা, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয় তাহলে S2 ইজ ইকুয়াল হোয়াট, এটা আমাদের বের করতে হবে। দেখো সমবেগের ক্ষেত্রে সূত্রটা কি বলো তো, S2 ইজ ইকুয়ালস টু ভি T2, এটা যদি আমরা T2 ধরি তাহলে T2 হবে। দেখো তাহলে ভি এর মানটা কত 200 ইন্টু টি হচ্ছে কত 10, তাহলে দেখো তো আমরা 2000 পেয়ে যাচ্ছি না, 2000 মিটার, এটা হচ্ছে কত S2। তাহলে দেখো তো মোট অতিক্রান্ত দূরত্বটা কতটুকু, মোট অতিক্রান্ত দূরত্ব S ইজ ইকুয়াল S1 প্লাস S2 ইজ ইকুয়াল, দেখো তো কত থাকে, 1000 প্লাস 2000 এত মিটার, তাহলে আলটিমেটলি আমার 3000 মিটার বা 3 কিলোমিটার চলে আসছে, বা 3 কিলোমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখি তো কারা কারা অলরেডি অ্যান্সারটা দিয়েছো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা আর আমাদের জন্য সবাই দোয়া করবে যেন আমাদের এই উদ্দেশ্যটি অর্থাৎ সকলের কাছে আমাদের যে ফ্রিতে বা বলা যায় যে পুরোপুরি কোর্সটা আমরা ফ্রিতে যে দিচ্ছি এটা যেন সবাই উপভোগ করতে পারে, এটা আমাদের জন্য দোয়া করবা।